কম্পোজিশন যেভাবে লিখলে তুমি 90% মার্ক পাবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি A+ পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংরেজি রাইটিং পার্টকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর কম্পোজিশনে কিন্তু অনেকগুলো মার্ক, এই মার্ক থেকে যদি আমরা 80 থেকে 90% মার্ক না তুলতে পারি তাহলে কিন্তু আমাদের A+ মিস হয়ে যায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি শেয়ার করব যে কম্পোজিশন যখন তুমি লিখবে অথবা কম্পোজিশনের প্রস্তুতি যখন তুমি নিবে কিভাবে তোমার নেওয়া উচিত আর কিভাবে তুমি প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে লিখলে তুমি 90% মার্ক পাবে, সেটাই আজকের এই ভিডিওতে তুমি শিখতে পারবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবার আগে তোমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো আমি পাই সব সময় সেগুলোর উত্তর দিব। দেখো, তোমাদের প্রশ্ন হচ্ছে কম্পোজিশন কিভাবে পড়তে হয়, কত পেজ লিখতে হবে, এক্সাম হলে কখন লিখবে, কোটেশন লাগবে কিনা, এক ফরম্যাট দিয়ে সব কম্পোজিশন শেখা যাবে কিনা, কম্পোজিশন পড়লে প্যারাগ্রাফও কি হয়ে যায়, কম্পোজিশন পড়ার অথবা লেখার এক্সাক্ট মেথড কি, এই 7টা প্রশ্ন তোমাদের মনে আসে আর এই প্রশ্নগুলোর সম্মুখীন হই আমরা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একবার শুরুর প্রশ্নটার উত্তর আমি দিতে চাই যে কম্পোজিশন কিভাবে পড়তে হয়। প্রথম কথা হলো ভাইয়া, কম্পোজিশন যেহেতু রাইটিং পার্ট, এটা আমি বলবো যে এটা পড়তে হয় না, এটা পড়তে হয় না। তোমার প্রশ্ন ছিল ভাইয়া কম্পোজিশন কিভাবে পড়তে হয়, আমার উত্তর হলো এটা পড়তে হয় না। এটা কোনো কথা? না, এটা পড়তে হয় না, এটা লিখতে হয়। এটা কি করতে হয়? লিখতে হয়। ঠিক আছে, প্রথমেই তুমি যেই কম্পোজিশনটা শিখতে যাবা তুমি আগে হচ্ছে ওই কম্পোজিশনটা লিখো। ধরো হচ্ছে তুমি এমন একটা কম্পোজিশন টার্গেট করতে যাচ্ছ বা শিখতে যাচ্ছ, যেটা হলো ধরো হচ্ছে তুমি হচ্ছে শিখতে যাচ্ছ হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার্স অথবা ন্যাচারাল ক্যালামিটিস, এইটা তুমি শিখতে যাচ্ছ, অথবা প্যাট্রিয়টিজম তুমি শিখতে যাচ্ছ। সো এটা শিখতে যাওয়ার ক্ষেত্রে তোমাকে আগে হচ্ছে এটা লিখে ফেলতে হবে। এটা কি করতে হবে? লিখে ফেলতে হবে। এটা হচ্ছে তুমি লিখবা। এরপরে তুমি যেই কাজটা করবা, লেখার পরে তুমি একবার পড়ো, 2বার পড়ো, 5বার পড়ো, 10বার পড়বা, পড়ে রেখে দিবা। আবার পরের সপ্তাহে তুমি হচ্ছে এটাকে আবার কি করবা? রিভিশনে দিবা। ধরো তুমি বৃহস্পতিবার লিখছো, পরের বৃহস্পতিবার আবার হচ্ছে ওই নোট খাতাটা বের করবা, নোট খাতাটা বের করে তুমি হচ্ছে রিভিশন দিবা, 2বার রিডিং পড়বা, শেষ। এরপরে হচ্ছে ভাইয়া কত পেজ লিখতে হয়। দেখো, তোমাদের যারা এসএসসিতে আছো তোমাদের 20 মার্ক হচ্ছে কম্পোজিশনে, যারা এইচএসসিতে আছো তোমাদের হচ্ছে 14 মার্ক হচ্ছে কম্পোজিশনে। তো যারা এসএসসিতে আছো 20 মার্কের জন্য অবশ্যই একটু বেশি পেজ লিখতে হবে। সেখানে তুমি হচ্ছে 7-8 পেজ লিখলে নম্বর বেশি পাবা, 5-6-7-8 পেজ। তো তুমি যদি একবার সুন্দরভাবে 5 পেজও লিখো তাহলে তোমার এখানে কিন্তু নাম্বার একটু ভালো আসবে। বাট আমি বলবো যারা এসএসসিতে আছো তোমরা এইখানে, যারা এসএসসি স্টুডেন্ট এখানে আমার ভিডিওটা দেখছো, তোমরা এখানে 6 থেকে 8-9 পেজের মধ্যে তোমরা লিখতে পারো। আর যারা এইচএসসিতে যেহেতু নম্বর কম, এখন অনেক বল ভাই আমরা ছোট বাচ্চা, আমাদের এত কেন বেশি, আর আমাদের বড় ভাই আপুদের কেন এত কম, তাদের নম্বর কম, এই জন্য তারা হচ্ছে একটু কম লিখলে হবে। সো যারা এইচএসসি আছো 14 মার্কের জন্য তোমরা মিনিমাম 4 সর্বোচ্চ 7 এই পেজের মধ্যে তোমরা লিখলে ভালো নম্বর পাবা। সো আমি এখানে 4 পেলে যে খুব ভালো নম্বর পাবা এরকম না, আমি এখানে স্ট্যান্ডার্ড ধরি হচ্ছে 5 থেকে 7। ঠিক আছে, ওকে। এখন কথা হলো যে না পড়ে কি 5 থেকে 7 পেজ লেখা সম্ভব? জীবনও সম্ভব না। অনেকের ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো, যারা বানিয়ে বানিয়ে লিখতে পারো, তোমরা অনেকেই জাস্ট যে কোনো একটা টপিকের উপরে 1 পেজ 2 পেজ লিখে ফেলতে পারো। বাট তুমি যদি না পড়ো, তোমার যতই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকুক, তোমার যদি ওই কম্পোজিশন সম্পর্কে ইনফরমেশন না থাকে, ডেটা না থাকে, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। সো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো, এক্সাম হলে কখন লিখবো। ঠিক আছে, দেখো এক্সাম হলে শেষের দিকে কম্পোজিশন লেখার চেষ্টা করবা, মানে তুমি অন্যান্য আনসার করার পরে কম্পোজিশন লিখবা। এখান থেকে তুমি 30 মিনিট টার্গেট নিবা, অথবা যারা এসএসসির আছো যেহেতু টাইম বা তোমাদের মার্ক এখানে বেশি, 30 থেকে 40 মিনিটের মধ্যে তোমরা এই কম্পোজিশন লেখার চেষ্টা করবা, মানে শেষের টাইমটা তোমরা হচ্ছে এখানে রাখবা। সো যেহেতু সেকেন্ড পেপারে মোটামুটি গ্রামার অংশ বেশিক্ষণ সময় লাগে না, এরপরে তোমার রাইটিং পার্টের 2-1টা যেগুলো আছে এগুলো বেশি সময় লাগে না, তো কম্পোজিশন তুমি এখানে 30 থেকে 40 মিনিটের মধ্যে লিখে ফেলতে পারো। এরপর হলো কোটেশন। অনেকে আমাকে জিজ্ঞেস করো ভাই কোনো কোটেশন লিখবো কিনা। কোটেশন লেখার দরকার নাই, বাট যদি এখানে সামঞ্জস্যপূর্ণ 2-1টা কোটেশন আসে তখন লিখতে পারো। ঠিক আছে, বাট কোটেশন লিখলে যে তোমাকে খুশিও অনেক নাম্বার দেবে এরকম না। কোটেশন যদি সামঞ্জস্যপূর্ণ হয়, ধরো ওইটার সাথে তুমি মানে মিলে যাচ্ছে, সো তখন তুমি লিখতে পারো, সিমিলারিটি বজায় রেখে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপর দেখো, এক ফরম্যাট দিয়ে সব কম্পোজিশন আমরা অনেকে শিখি, ভুল। এক ফরম্যাট দিয়ে কম্পোজিশন লিখলে ভাই তুমি A+ পাবা না, তুমি 90% মার্ক পাবা না, তুমি 80% মার্ক পাবা না, তুমি 50% মার্ক পাবা না। অনেক টিচার আন্ডা দিয়ে দিবে। সো এখানে তোমার ধরো একটা ফরম্যাট শিখলা, কিন্তু ওই ফরম্যাটের ধারে কাছেও কিন্তু ওই মানে যে টপিকটা, ওই টপিকটা নাই।
সো এখানে আমার প্রথম কথা হলো ভাইয়া, কম্পোজিশনের ফরম্যাট সবচেয়ে ভালো হয়, অ্যাভয়েড করবা। আর যদি একবার দেখো যে কিচ্ছু আসতেছে না মাথায়, তখন তুমি ফরম্যাট আশেপাশে লিখে দিয়ে আসতে পারো, দয়া মায়া করে তোমাকে হয়তো কিছু নাম্বার দিবে টিচার, ঠিক আছে। এরপর দেখো কম্পোজিশন পড়লে প্যারাগ্রাফও কি হয়ে যায়? হ্যাঁ, কম্পোজিশন পড়লে তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে মাস্ট। ধরো তোমরা অনেকে এখানে আছো, ধরো হচ্ছে ড্রাগ এডিকশন পড়েছো, ঠিক আছে, তুমি এখানে ড্রাগ এডিকশন পড়েছো অথবা ডিফরেস্টেশন পড়েছো। সো এইটা তুমি প্যারাগ্রাফে পড়েছো, এটা তোমার এখানে কম্পোজিশনে চলে আসছে। সো প্যারাগ্রাফটা একটু হালকা বড় করে লিখে দিলে হয়ে যাবে, অথবা ওইটাই লিখে আসো, তুমি নম্বর পাবা। ধরো প্যারাগ্রাফ তো একটু ছোটো করে পড়ো, তো ওইটা লিখে দিয়ে আসলেও তুমি নম্বর পাবা, তাই না? সো প্যারাগ্রাফ এবং কম্পোজিশন কাছাকাছি, কম্পোজিশন একটু বড় হয় আর প্যারাগ্রাফ একটু ছোট হয়। সো যখন দেখবা যে তুমি প্যারাগ্রাফ শিখে গেছো, ওইটা থেকে যদি আরেকটু 2-4টা লাইন 10টা লাইন বেশি লিখে আসতে পারো, 1 পেজ 2 পেজ বেশি লিখে আসতে পারো, তাহলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, কম্পোজিশন পড়ার বা লিখার এক্সাক্ট মেথড আমি এখন আজকে শেখাবো। আসো তোমরা সবাই মনোযোগ দিবে, আমি আবার বলছি, যারা এই ক্লাসটা করছো সবাই মনোযোগ দিবে। আমি এইখানে তোমাদের অপ্রাসঙ্গিক কোনো কিছু বলবো না, তোমাদেরকে সবার উদ্দেশ্যে বলবো যে তুমি কম্পোজিশন কিভাবে পড়বা, কিভাবে পড়ে পরীক্ষার হলে লিখে আসবা, এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে এখন দেখাবো। এখন মূল আলোচনায় চলে আসছি। অনেকে বলবে যে ভাইয়া কত আশা নিয়ে এসেছি, কিভাবে 90% মার্ক পাওয়া যায়। হ্যাঁ, তুমি এখানে সময় আসলে হুদাই নষ্ট করতে আসো নাই, আমি জানি তুমি এই ভিডিওটা দেখলে তোমার লাভ হবে। আসো সবাই একটু আমাকে জানাও যে আসলে তোমরা A+ পেতে চাও কি না। যদি পেতে চাও এখন একটু পজ করে তোমরা একটু কমেন্ট করো, কারণ আমি চাই যে তোমার মধ্যে একটা স্পৃহা আসুক, তোমার মধ্যে একটা মোটিভেশন আসুক। সবাই লিখো A+ পেতে চাই। আর A+ পেতে চাও মানে তুমি কম্পোজিশনে এখানে 80 থেকে 90% মার্ক তুলতে হবে। 80% তো মার্ক তুলতে হবে, নাহলে তো তুমি কম্পোজিশনে যদি 80% মার্ক না তুলতে পারো, এখানে যদি 60% পাও, তাহলে অন্য জায়গায় বা তোমার ভালো নাম্বার তুলতে হবে। অতএব তুমি এখান থেকে টার্গেট নাও, তোমার এখানে 80 থেকে 90% মার্ক 100% তুলতে হবে। সো আসো তোমাদেরকে এখন মেইন আলোচনা নিয়ে যাই যে এক্সাক্ট মেথডটা কি। সেটা হলো, ধর একটা জার্নি রিলেটেড আসছে, জার্নি রিলেটেড আসতে পারে জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, ঠিক আছে, জার্নি বাই লঞ্চ, যেটাই আসলো, সেখানে তোমাকে জার্নি রিলেটেড কথা দিয়ে শুরু করতে হবে। শুরুটা কী দিয়ে করতে হবে? জার্নি রিলেটেড কথা দিয়ে। এরপর হচ্ছে ধরো বোর্ড জার্নি তুমি আসলো, এই বোর্ড জার্নিটা কেন স্পেশাল এটা লিখবা। এরপর তুমি প্রস্তুতি নিবা, কারণ স্বাভাবিকভাবে ধরো তুমি জার্নি বাই বোট আসছে, তার মানে তুমি শুরুতেই বোর্ড দেবে। এখন আসছে জার্নি বাই বোট, তুমি লিখলা জার্নি বাই ট্রেন, হইলো না, তার মানে হচ্ছে সামঞ্জস্যতা রাখতে হবে। এরপর দেখো তুমি প্রস্তুতি কীভাবে নিয়েছিলা, তারপর হচ্ছে প্যাকিং, মানে কী কী জিনিস নিয়েছো, এবার জার্নি কোথায় থেকে স্টার্ট হয়েছে, সিনারিগুলো কেমন ছিল, তারপরে কী কী খাইছো, কারণ তুমি এখানে শুধু জার্নি করছো এরকম না, এর মধ্যে তো খাবার দাবার আছে, তাই না, এবং কী উপভোগ করেছো এটা আছে। এর মধ্যে কোনো যদি ব্যাড এক্সপিরিয়েন্স থাকে অথবা কোনো প্রবলেম ফেস করেছো এরকম যদি থাকে সেটা লিখবা, অ্যান্ড এন্ডিং দিবা, অ্যান্ড ওভারঅল ফিলিং দিয়ে শেষ করবা। তার মধ্যে এগুলো হচ্ছে পয়েন্ট। তার মানে তুমি যখন কম্পোজিশনটা পড়বা এই পয়েন্টগুলো মাথায় নিবা। তার মানে ধরো তুমি জার্নি বাই বোর্ড শিখতে গেছো, তার মানে জার্নি বাই বোর্ড শিখতে গিয়ে তোমার মাথায় রাখতে হবে এই জার্নি বাই বোর্ডে শুরুটা জার্নি সম্পর্কে বললা, এরপরে বোর্ড সম্পর্কে বললা, এরপরে তুমি হচ্ছে তোমার যে প্রিপারেশনটা তুমি কী কী জিনিস নিলা, ঠিক আছে, তোমার সাথে করে এগুলো দিলা, জার্নি কখন স্টার্ট হয়েছে এবং জার্নিতে তোমার কী কী সিনারি দেখেছো। অবশ্যই জার্নিতে তোমাকে এরকম না যে একবারে পুরা চোখ মুখ বন্ধ করে জার্নি করাবে, তাই না, তুমি তো দেখবা সিনারি ছিল, তারপর কী খেয়েছো, এনজয়মেন্ট কী ছিল, ব্যাড এক্সপিরিয়েন্স অথবা প্রবলেম থাকলে সেটা লিখবা, এন্ডিং, অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার ফিলিং দিয়ে, ওভারঅল ফিলিং দিয়ে শেষ করবা। কিন্তু এইখানে আমাদের একটা বড় সমস্যা হয়, জাস্ট হচ্ছে আমাদের কম্পোজিশনের টপিকে কি বড় সমস্যা হয় একটু দেখো। টাইটেল, ধরো টাইটেলটার উপরে ডিপেন্ড করে তোমার কম্পোজিশনের ভাষাটা কেমন হবে, ওইটা কিভাবে তুমি আসলে লিখে আসবে। এইখানে আমি যদি বলি ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জায়গায় ভুল করে, সেটা হলো ধরো এ জার্নি বাই বোট এটা আসতে পারে, অথবা এ জার্নি আই রিসেন্টলি এনজয়েড এটা আসতে পারে, অথবা দ্য জার্নি আই লাইক মোস্ট। ভাই দেখো জিনিস কিন্তু একটাই, জার্নি রিলেটেড, কিন্তু এক এক টাইটেল দিয়ে আসছে। সো এই টাইটেল দিয়ে যেহেতু আসছে, এগুলো কি সব সেম স্টার্টিং হবে বা সেম কম্পোজিশন হবে? না, এগুলো ভাষাগত একটু কি চেঞ্জ আসবে। ধরো জার্নি বাই বোট আসলে তোমার কীরকম, ধরো এই যে এইভাবে লিখলাম এর জার্নি আই রিসেন্টলি এনজয়েড, তার মানে এটার স্টার্টিংটা হবে অন্যরকম, মানে এখানে তুমি রিসেন্টলি উপভোগ করে আসছো। কিন্তু এইখানে দেখো এই জার্নি বাই বোট তুমি কিন্তু আগে কি জার্নি রিলেটেড কথা বলছো, বোট সম্পর্কে বলছো, প্রিপেয়ারিং ফেজ বলছো, এইভাবে। অথবা আসলো দ্য জার্নি আই লাইক মোস্ট, কোন জার্নিটা তুমি হচ্ছে পছন্দ করো। এখন তুমি কোন জার্নিটা পছন্দ করো এটা তোমার
বোটও হইতে পারে, এটা তোমার লঞ্চ হইতে পারে, ট্রেন হতে পারে, এক একটা একরকম। সো এই ক্ষেত্রে তোমাকে ধরো যদি রিসেন্টলি যেটা তুমি জার্নি করে আসছিলা, এটা তুমি এভাবে শুরু করতে পারো, আফটার মাই এক্সামিনেশন আই ওয়েন্ট অন আ জার্নি উইথ মাই ফ্যামিলি ফর রিক্রিয়েশন, এটা এভাবে শুরু করতে পারো, কারণ যেটা তুমি মাত্র উপভোগ করে আসছো। অথবা যদি বলে কোন জার্নিটা তুমি বেশি পছন্দ করো, অ্যামাং অল দ্য জার্নিজ অফ মাই লাইফ দিস ওয়ান ইজ মাই ফেভারিট, মানে দিস ওয়ান বলতে যেটা লিখতে চাও, বোট অথবা লঞ্চ অথবা ট্রেন। তো এখানে এই স্টার্টিংটা একটু তোমাদের কি করতে হবে, ভিন্নতা আনতে হবে। সো এই টাইটেলটা তোমাদের একটু মাথায় রাখলে তোমাদের টিচার বেশি নম্বর দিবে। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যারা ভালো নম্বর পেতে চাও। আমি অ্যাভারেজ গরিব, গরিব বলতে যারা ফাঁকিবাজ, তোমরা গরিব বলতে আবার টাকা পয়সায় গরিব না, মানে যারা ফাঁকিবাজ স্টুডেন্টদেরকে এদেরকে আমি গরিব বলি, ঠিক আছে? তো যারা গরিব স্টুডেন্ট এদের এত কিছু দেখার দরকার নাই, এরা হচ্ছে ফরম্যাট লিখে দিও, অল্প কিছু মায়া দেওয়ার নাম্বার পাবা, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমি এতক্ষণ জার্নি দেখালাম, এছাড়া যদি ডিউটিজ অফ স্টুডেন্ট আসে, কোন কোন পয়েন্টগুলো থাকা উচিত? যেমন ডিউটিজ অফ স্টুডেন্টের প্রথম কাজ হচ্ছে নিয়মিত পড়াশোনা, তারপর হচ্ছে তার শরীরটা ঠিক রাখা, অথবা তার ক্যারেক্টার এমনভাবে করা যাতে করে অন্য মানুষ তাকে প্রশংসা করে, সে সমাজের প্রতি প্রশংসিত হয়, এই জিনিসগুলা মানে চরিত্র গঠন নিয়ে এইখানে তুমি কিছু লাইন লিখতে পারো। এরপর হচ্ছে ফ্যামিলির প্রতি ডিউটি কী, তারপর হচ্ছে সোসাইটির প্রতি তার ডিউটি কী, ঠিক আছে, দেশের প্রতি ডিউটি কী, এটাও লিখতে পারো। তারপর ডিসিপ্লিন মেনটেন করা, এবার ফিউচার প্রিপারেশন, এই জিনিসগুলো তোমার পয়েন্ট আউট করতে হবে, মানে এই জিনিসগুলা এই ডিউটিজ অফ স্টুডেন্টসে তোমার রাখতে হবে। এরপর দেখো যদি ফিজিক্যাল এক্সারসাইজ আসে, অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ, খালি ফিজিক্যাল এক্সারসাইজ কাকে বলে এগুলো লিখে দিলে হবে না। ফিজিক্যাল এক্সারসাইজে যে বিষয়গুলো আছে যেমন ওয়াকিং, রানিং, সুইমিং, এই জিনিসগুলো তুমি সম্পর্কে লিখতে পারো যে ওয়াকিং করলে কি হইতে পারে, সুইমিং, রানিং, এর মধ্যে হচ্ছে যে এদের উপকারিতা, শরীরটা ভালো রাখতে হবে, এই জিনিসগুলো পয়েন্ট আউট করা, মানসিক সতেজতা বৃদ্ধি করে, হ্যাঁ, এইগুলা তুমি ফিজিক্যাল এক্সারসাইজে লিখবা। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা লিখবা। এরপর তুমি ইন্ডিং দিয়ে দিবা, বা আরও কিছু পয়েন্ট তুমি অ্যাড করতে পারো। আবার দেখো রিডিং নিউজ পেপার, তো রিডিং নিউজ পেপার তুমি আমি সবাই জানি যে রিডিং নিউজ পেপার বা পত্রিকা পড়লে দেশ বিদেশের খবর আমরা জানতে পারি। দেখো একটা হচ্ছে নিউজ পেপার, এখানে টাইটেলে দেখো যে কী প্রবলেম, ধরো নিউজ পেপার আসছে, আবার অন্য বোর্ডে আসছে তার রিডিং অথবা হচ্ছে রিডিং নিউজ পেপার সম্পর্কে আসছে। আর নিউজ পেপার আর রিডিং নিউজ পেপারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। নিউজ পেপার হচ্ছে পত্রপত্রিকা, আর রিডিং নিউজ পেপার হচ্ছে পত্রিকা পড়ার অভ্যাস বা পত্রিকা পড়া। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, টাইটেলটা একটু ভিন্ন, তো মানে টোটাল কম্পোজিশনটা কী ভিন্ন হবে। সো ধরো এটা আসলে দেশ বিদেশের খবর জানি, চাকরির খবর জানি, শিক্ষার খবর জানি, কারিকুলাম চেঞ্জ হলে এগুলো জানি, সচেতনতা জানি, জেনারেল নলেজ আমাদের বৃদ্ধি পায়। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে জানতে পারি। তো আমি তোমাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, যখন আমরা কম্পোজিশন পড়ব তখন আমার মাথায় আগে ইনফরমেশন রেখে দিতে হবে। যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো, যারা ফ্রি হ্যান্ড রাইটিং অনেক সুন্দরভাবে মানে বানিয়ে যারা লিখতে পারো, তারা হচ্ছে এইখানে এই পয়েন্টগুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে গেলেই কিন্তু তোমরা ভালো মার্কস পেতে পারো। সো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, বিশেষ করে যারা এইচএসসিতে রয়েছে, তোমাদের জন্য আমাদের সাজেশন বই রেডি, সাজেশন বই চলে আসছে। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও ieducationbd.com নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। সো তোমাদের ইংরেজির টোটাল যেমন এইচএসসি ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ আমার সাথে, তো এইখানে আমাদের অন্যান্য কোর্সগুলো তোমরা পেয়ে যাবে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা A+ পেতে চাও, যারা ভালো স্টুডেন্ট, তারা হচ্ছে এই কথাগুলো একটু মনে রাখবা, এই কথাগুলো স্মরণে রাখবা। আশা রাখি যে তোমার টিচার তোমার লেখা দেখে তোমাকে 100% এখানে 80% থেকে 90% মার্ক দিতে বাধ্য থাকবে। অনেক টিচার অনেক ভালোভাবে খাতা দেখে, আবার অনেকে খারাপভাবে দেখে। এখন খারাপভাবে দেখলেও তুমি ফরম্যাট বা হচ্ছে বা অন্য কিছু লিখলে সে কিন্তু বুঝতে পারবে। সো এমন কিছু ভাইবো না, এখন আর কিন্তু আগের যুগ নাই। এই যে আগের যুগ নাই বলেই কিন্তু তোমাদের ফেলের সংখ্যা বাড়তেছে। সো এটা মাথায় রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আশা রাখি কম্পোজিশনে কীভাবে 90% মার্ক পাবা সেটা খুব ভালোভাবে তোমরা আমার এই আলোচনাটা বুঝতে পেরেছো। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।